হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 হিস্ট্রি অনার্স CC-9 পেপারের একটা নয়, দুটো নয়, তিনটে প্রশ্নের উত্তর। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো তোমরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 5 নম্বরের যে প্রশ্ন তোমাদের পড়ে, সেই 5 মার্কসের তিনটে প্রশ্নের উত্তর আজকে তোমাদের এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের হিস্ট্রি অনার্স সেমিস্টার 4 CC-9 পেপারের তিনটি প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, আজকের প্রশ্ন দেখে নাও। বাবরের ভারত আক্রমণের তাৎপর্য কী ছিল? 5 মার্কসের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মুঘল সম্রাট জহিরুদ্দিন বাবরের ভারত আক্রমণ ছিল বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রথম কুষাণ সাম্রাজ্যের পতনের পর কবুল ও কান্দাহার উত্তর ভারতীয় সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। এই যাবৎ এই অঞ্চলের ভিতর দিয়ে ভারতের উপর বিদেশিদের আক্রমণ চালু হয়েছিল। সুতরাং এই অঞ্চলের উপর কর্তৃত্ব স্থাপন করে বাবর পরবর্তী প্রায় 200 বছর ভারতীয় উপমহাদেশের নিরাপত্তা সুনিশ্চিত করেন। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে কবুল ও কান্দাহার নিয়ন্ত্রণ ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রসারে সহায়ক হয়। তারা কি করবে? অধ্যাপক অনিরুদ্ধ রায়ের মতে বাবর যে বিদ্যা ভারতে এনেছিলেন তাহা হলো যুদ্ধবিদ্যা। বাবরের আসার পূর্বে ভারতে বন্দুকের ব্যবহার হয়েছিল বলে সাম্প্রতিক গবেষণায় জানা যায়, কিন্তু যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার ভারতে বাবরই প্রথম শুরু করেন। অশ্বারোহী ও কামানের সুদক্ষ ব্যবহারের দ্বারা প্রতিপক্ষের বিশাল সেনাদলকে কিভাবে হটানো যায় তাহা বাবর বারংবার দেখিয়েছেন। এর ফলে দুর্গের গুরুত্ব আপেক্ষিকভাবে হ্রাস পায় এবং কামান ব্যবহারের ফলে আর্থ সামাজিক অবস্থানও পরিবর্তন হতে থাকে। নেক্সট অ্যান্ড লাস্ট পারা কী করবে? পরিশেষে বলা যায়, লোদি, আফগান ও রাজপুতদের পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের যে ভিত্তি স্থাপন করেন তার উপর নির্ভর করে পরবর্তী মুঘল সম্রাটেরা ভারতের বৃহত্তম একটি কেন্দ্রীভূত প্রজাহিতৈষী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এর ফলে মুঘল আমলে স্থাপত্য শিল্প, সাহিত্য, স্থাপত্য শিল্প, শিল্পকলা, সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে ভারতীয় মনীষীর অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছিল। তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের বাবরের যে ভারত আক্রমণের তাৎপর্য 5 মার্কসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন বন্ধুরা দেখে নাও, দ্বীন-ই ইলাহি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কি বললাম? দ্বীন-ই ইলাহি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা একটা 5 নম্বরের জন্য এবছর ইম্পর্টেন্ট। 2023-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও বন্ধুরা। আকবর ছিলেন ধর্মপ্রাণ সম্রাট। তিনি ধর্মমতের গোঁড়ামি ত্যাগ করে 1582 সালে দ্বীন-ই ইলাহি বা দিব্য ধর্ম নামে এক নতুন ধর্মমত প্রবর্তন করেন। এই নতুন ধর্ম সর্বধর্ম সমন্বয়ের আদর্শে রচিত হয়েছিল। দ্বীন-ই ইলাহি সর্বধর্ম সমন্বয়ের আদর্শে গঠিত। কোরআন, বাইবেল, হিন্দু শাস্ত্র সমস্ত কিছুর মধ্যে থেকে ভালো ভালো কথা নিয়ে তৈরি এই দ্বীন-ই ইলাহি। নিরামিষ ভোজন, দান ধ্যান এবং সর্বোপরি সম্রাটের প্রতি আনুগত্য হল এর অন্তর্গত। অনেকে দ্বীন-ই ইলাহিকে একটি নতুন ধর্মমত বলেও অভিহিত করেন। ডক্টর স্মিথের মতে সর্বধর্ম সমন্বিত দ্বীন-ই ইলাহি মতবাদের প্রচারের প্রধান কারণ ভারতবর্ষের মতো বিভিন্ন ধর্ম সমাবিষ্ট দেশে একটি ধর্ম প্রচার করা। এর ফলে দেশে শান্তি স্থাপন করা অনেক সহজ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে, কারণ অধিকাংশ বিদ্রোহ ও অশান্তির মূল কারণ ছিল ধর্মভেদ। সেই জন্য নতুন মতবাদ প্রচারের পূর্বে ও পরে তিনি মুসলমান সমাজের মধ্যে অনেক সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করেন। নেক্সট পয়েন্ট কী লিখবে বন্ধুরা দেখে নাও। তবে স্মিথের ভাষায় দ্বীন-ই ইলাহি পরিকল্পনা একটি খেয়াল মাত্র।
মূর্খতার চরম দৃষ্টান্ত, ঔদ্ধত্যের পরাকাষ্ঠা বিশেষ। কিন্তু অধিকাংশ ঐতিহাসিক স্মিথের এই মতবাদের তীব্র সমালোচনা করেন। তাদের মতে দ্বীন-ই ইলাহি কোনো নতুন ধর্মমত নয় এবং কোরআন বিরোধীও নয়। এখানে বন্ধুরা ধর্মমত হয় নয়, ওটা নয় হবে, এবং কোরআন বিরোধীও নয়। দ্বীন-ই ইলাহির 10টির অনুশাসনের মধ্যে 9টি কোরআন অনুমোদিত। দ্বীন-ই ইলাহি মতবাদে বিশ্বাসী ব্যক্তিগণ ইলাহিয়া ইলাহিয়া নামে পরিচিত হতেন। তাদের কাহাকেও ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হতো না। যে কোনো ধর্মের লোকই দ্বীন-ই ইলাহি মতবাদকে বিশ্বাস করে ইলাহিয়া নামে পরিচিত হতে পারতেন। এই মতবাদের মূল ভিত্তি হলো নৈতিকতার উপর, অর্থাৎ এই মতবাদের মূল ভিত্তি নৈতিকতার উপর প্রতিষ্ঠিত ছিল। জার্মান ঐতিহাসিক ফাউন্ট ফনের মতে, কি বললাম, জার্মান ঐতিহাসিক ফাউন্ট ফনের মতে সম্রাটের মূল উদ্দেশ্য ছিল এই মতবাদ প্রচার করে জনগণের মধ্যে বা প্রজাগণের মধ্যে সম্রাটের প্রতি ভক্তি শ্রদ্ধা আনয়ন করা। ইলাহিয়াগণ এই জন্যই মস্তকে বাদশাহের প্রতিকৃতি ধারণ করতেন এবং পরস্পরকে সম্ভাষণ করার সময় আল্লাহ আকবার বলে অভিনন্দন করতেন। ইলাহিয়াগণ সম্রাটের জন্য সম্পদ, জীবন, ধর্ম ও সম্মান উৎসর্গ করার প্রতিশ্রুতি দিতেন। মোল্লা মৌলবীদের একচ্ছত্র আধিপত্য এবং সাম্রাজ্যে সম্রাটের নামে নিন্দা প্রচার করে অরাজকতার সৃষ্টিকে প্রতিরোধ করার জন্য এই ধরনের মতবাদ প্রচারের প্রয়োজন ছিল। আকবর বিশ্বাস করতেন যে জোর করে কাহাকেও কোনো ধর্মে দীক্ষিত করা যায় না, কারণ ধর্ম সম্পূর্ণভাবে মানুষের বিশ্বাসের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, এইভাবে উত্তরগুলো তোমরা কিন্তু রেডি করে নেবে। তবে তবে দ্বীন-ই ইলাহি মতবাদ প্রচারের জন্য সম্রাট আকবরকে উচ্চপদস্থ রাজকর্মচারীদের তীব্র বিরোধিতার সম্মুখীন হতে হয়, কিন্তু নীতি ও মানবতার ঐক্য সাধনের উদ্দেশ্যেই তিনি এই মতবাদ প্রচার করেন বলে সকল বাধা তিনি অতিক্রম করতে সমর্থ হন। তবে দ্বীন-ই ইলাহি ধর্মমত সাধারণ মানুষের কাছে কখনো জনপ্রিয় হয়ে ওঠেনি। সম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে মাত্র 18 জন ইলাহিয়া মতবাদে বিশ্বাসী ছিলেন এবং হিন্দুদের মধ্যে একমাত্র ছিলেন রাজা বীরবল। সংক্ষেপে বলা যায় যে দ্বীন-ই ইলাহি সার্বজনীন ধর্ম হিসাবে কার্যকরী হয়নি। এই ধর্মমত গড়ে তোলার পিছনে রাজনৈতিক ঐক্য স্থাপন, সাম্প্রদায়িকতা দূরীকরণ এবং সমাজ সংস্কারের আকাঙ্ক্ষা কম বেশি পরিমাণে বিদ্যমান ছিল, কিন্তু মূল উদ্দেশ্য ছিল মানুষের সৎ প্রবৃত্তির উন্মেষণ। আকবরের মৃত্যুর পর দ্বীন-ই ইলাহি সম্প্রদায় বিলুপ্ত হয়ে যায়। তার পৌত্র দারাসিকো এবং পৌত্রী জাহানারাই ছিল এই দ্বীন-ই ইলাহি ধর্মের সর্বশেষ পৃষ্ঠপোষক। কিন্তু আকবরের এই সমন্বয়ী মতবাদ ঔরঙ্গজেবের তীব্র বিরোধিতা সত্ত্বেও ভারতীয় মন থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়নি। তো এই ছিল বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। খুদ কস্ত ও পাই কস্ত রায়ত সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বন্ধুরা, তোমাদের এই স্ক্রিপ্টে যে উত্তরগুলো দেওয়া হচ্ছে প্রত্যেককে তোমরা রেডি রেখো। খুদ কস্ত পাই কস্ত সম্পর্কে যে রায়ত সম্পর্কে আলোচনা, তার উত্তর কিভাবে লিখবে দেখে নাও। ভারত কৃষি প্রধান দেশ। এই কৃষিকাজে একটি উল্লেখযোগ্য অংশ ছিল কৃষক সমাজ। প্রাক ঔপনিবেশিক ভারতেও কৃষক সমাজের বিভিন্ন স্তর ছিল, যার প্রভাব পড়ে ব্রিটিশ রাজস্ব ব্যবস্থায়। গ্রামীণ কৃষি ব্যবস্থায় উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে কৃষকদের অবস্থানেরও পরিবর্তন ঘটত। এই ধরনের অবস্থানগত পরিবর্তনের ফলে দু ধরনের কৃষক দেখা যায়, খুদকস্ত ও পাইকস্ত। খুদকস্ত কৃষকরা ছিল গ্রামের স্থায়ী বাসিন্দা যারা বংশানুক্রমিকভাবে জমি চাষ করত। তারা মূলত নতুন নতুন জমিতে কৃষিকাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। এরা মূলত নিজের গরু, বলদ ও হালের মাধ্যমে নিজের জমিতে চাষ করত, যে কারণে তাদের কোনো কোনো ক্ষেত্রে বলা হতো গরু হাল রায়ত।
রাজস্থানের সকল খুদকস্ত কৃষককে গরুহাল বলা হতো না। যাদের প্রয়োজনীয় উচ্চতর সম্পদ ছিল তাদেরই বলা হতো গরুহাল। গরুহালের সামাজিক প্রতিপত্তি নির্ভর করত তাদের গরু ও হালের ব্যবহারের ওপর। এই খুদকস্ত কৃষকরা কোনো কোনো ক্ষেত্রে আবার ভাড়াটে শ্রমিকের ব্যবস্থা করত। এই ভাড়াটে শ্রমিক নেওয়ার কারণ হলো উচ্চ বর্ণের গরু হাল কৃষকরা, যেমন ব্রাহ্মণ ও রাজপুতদের পরিবারগুলি যেহেতু কৃষিকাজে অংশগ্রহণ করত না, সেহেতু ভাড়াটে কৃষকদের উপর নির্ভর করত। বিশেষত ভাড়াটে শ্রমিক নির্ভরতা অপরিহার্য ছিল ফসল কাটার সময়। এই নির্ভরতার উৎসের পিছনে জাতি প্রথার প্রভাব ছিল। নেক্সট প্যারা কী করবে? পাইকস্ত বলতে বোঝায় সেই সব কৃষকদের যারা ছিল অভিবাসিত বা অন্য গ্রাম থেকে আগত। তবে এই জমিদারের অধীনে এক গ্রাম থেকে অন্য গ্রামে অভিবাসিত কৃষককে পাইকস্ত বলা হতো না। এই অস্থায়ী কৃষকরা অন্য গ্রামে চলে যেত কারণ তাদের গ্রামে যথেষ্ট কৃষি উৎপাদনের অভাব ছিল। কোনো কোনো ক্ষেত্রে সম্পদশালী খুদকস্তরা তাদের কৃষিকাজে লাগাতো। তবে শর্ত ছিল যে উৎপাদনের একটি অংশ খুদকস্তদের দিতে হবে। পাইকস্তরা খুদকস্তদের খাজনা দিয়ে প্রজাস্বত্ব ভোগ করত। নেক্সট প্যারা কী করবে? কিছু পাইকস্ত অপেক্ষাকৃত ধনী ছিল, তাদের নিজস্ব হাল ও বলদ ছিল। কম খাজনা দেওয়ার জন্য তারা অন্য গ্রামে অভিবাসন করত। বিশেষত কিছু নতুন জমিতে যেখানে খুদকস্তরা জমি ছেড়ে চলে যেত, সেখানে চাষের জন্য পাইকস্তদের নিযুক্ত করা হতো। যেহেতু একজন গ্রাম প্রধান বা জমিদারের জমির পরিমাণ তার সামাজিক প্রতিপত্তির কারণ ছিল, সেহেতু চাষের জমি বৃদ্ধি করার জন্য তারা নতুন নতুন জমিকে চাষযোগ্য করার চেষ্টা করে যেটা পাইকস্তদের মাধ্যমে। নেক্সট প্যারা কী করবে? গ্রামীণ সমাজে খুদকস্তরা পাইকস্তদের তুলনায় প্রতিপত্তিশালী ছিল। তবে এই প্রতিপত্তির পিছনে জাত বা বর্ণ ব্যবস্থার কোনো ভূমিকা ছিল না। অনেক ক্ষেত্রে দেখা যায় পাইকস্তরা বর্ণের দিক থেকে খুদকস্তদের তুলনায় উন্নত ছিল। আসলে খুদকস্তদের সামাজিক প্রতিপত্তির কারণ ছিল গ্রামের সামাজিক সংগঠন, তাদের বিশেষ মর্যাদা ছিল। অর্থাৎ গ্রামের সামাজিক সংগঠনে তাদের বিশেষ মর্যাদা ছিল, যা তারা অর্জন করত স্থায়িত্বের কারণে। যেহেতু পাইকস্তরা ছিল অস্থায়ী বাসিন্দা এবং গ্রামে তাদের নিজস্ব কোনো বাসগৃহ ছিল না, সেহেতু গ্রামীণ সামাজিক সংগঠনের কোনো বক্তব্যের অধিকারীও তারা ছিল না। লাস্ট প্যারা, খুদকস্তরা ঐক্যবদ্ধ গোষ্ঠী ছিল না, তাদের মধ্যে স্তরভেদ ছিল। অর্থাৎ এখানে ঐক্যবদ্ধ গোষ্ঠী ছিল না, তাদের মধ্যে স্তরভেদ ছিল। সম্পত্তির মাধ্যমে তাদের এই স্তরভেদ করা হতো। গ্রামে খুদকস্ত পাইকস্ত ছাড়াও আরও এক বড় স্তরের কৃষক ছিল যারা আসতো খুদকস্তদের মধ্য থেকেই। এরা ভূমির মালিকানা এবং রাজনৈতিক প্রশাসনিক ভূমিকা গ্রহণ করত। এদের বলা হতো কালান্তারান। যারা জমি চাষ করত তারা জীবিকা অর্জনের জন্য কালান্তারানদের ওপর নির্ভর করতে বাধ্য হতো। তো এই ছিল বন্ধুরা আমাদের আর একটি প্রশ্নের উত্তর। তাহলে বন্ধুরা এই ছিল আজকের আমাদের হিস্ট্রি অনার্সের CC-9 পেপার সেমিস্টার 4-এর তিনটি প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও পরবর্তীকালে নতুন নতুন ভিডিওতে নতুন নতুন ক্লাসের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ক্লাস। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি নতুন ক্লাসের নতুন নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো থ্যাংক ইউ।